বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, প্রথম আলো ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, সেটি কেন হয়ে গেল মবক্রেসি? এখন প্রশ্ন হলো, ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কারা সহিংসতাকে উস্কে দিল? নির্বাচনের জন্য যে মাত্রা নিরাপত্তা ব্যবস্থা দরকার, আইন শৃঙ্খলা বাহিনী সেটির জন্য কতটুকু প্রস্তুত? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, সম্পাদক জি9। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম যে হঠাৎ আমরা দেখলাম যে ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সহিংসতাকে উস্কে দেওয়া হলো। প্রথম আলোতে হামলা হলো, ডেইলি স্টারে হামলা, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, উদীচিতে হামলা, ছায়ানটে হামলা। কারা সহিংসতাকে উস্কে দিল? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। কারা করলো এটা এখন অনেকটা স্পষ্ট এই জন্য যে ঘর পোড়ার মধ্যে কারা আলু পোড়া দেয়, তাদের চরিত্র তো সবসময় একই রকম থাকলে দেখলেই বোঝা যায়। এখানে ওসমান হাদির হত্যাকাণ্ড, তাকে গুলি করা, সব কিছু মিলিয়ে বাংলাদেশের গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তি একাত্ম, শোকাহত তার মৃত্যুতে এবং এর বিচারে সোচ্চার, বিচার চাওয়ার ব্যাপারে সোচ্চার। এটাই তো একাত্ম হওয়ার একটা উপলক্ষ ছিল। সেখানে সংবাদ মাধ্যমগুলোকেও কিন্তু হাদির তাকে গুলি করা এবং পরে তার মৃত্যু নিয়ে, মানে হাদি হত্যাকাণ্ড নিয়ে সোচ্চার ছিল। কেউ এখানে হাদির হত্যাকাণ্ডের বিচারকে অন্য পথে নেওয়ার চেষ্টা করেছে এমন নজিরও নেই। সেই অবস্থায় বিদেশ থেকে কিছু ইউটিউবার উস্কানি দিল, বাংলাদেশে অনেকেই ফেসবুকে উস্কানি দিল। তার মধ্যে প্রমিনেন্ট দুজন যাদের নাম আসছে, ফেসবুক না বক্তব্য দিয়ে তারা যেভাবে উস্কানি দিয়েছে, দুজনই শিবির নেতা। একজন রাকসুর ভিপি শিবির নেতা, আরেকজন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি। এরা দুজনেই কিন্তু, একজন বলছে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট উদীচী তছনছ করে দিতে হবে, আরেকজনে বলছে বক্তৃতার মাধ্যমে যে প্রথম আলো ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে। এখন একদিকে হচ্ছে গিয়ে বাইরে থেকে ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবাররা তাদের ফলোয়ারদের প্রতি আহ্বান জানায়, ওই জায়গায় যাও, সেখানে যাও, এটা আগুন লাগাও, এটা ধ্বংস করো। ফলে ক্রেজি তাদের অনুসারীরা সেটা, এবং যারা করছে তাদের রাজনৈতিক অবস্থান, তাদের এজেন্ডা এবং দেশে তাদের ফলোয়ার কারা সেটাও স্পষ্ট। শিবিরের নেতারা আহ্বান জানালেন, সেটাও স্পষ্ট তাদের আহ্বানে কারা সাড়া দেয়। শিবিরের নেতার আহ্বানে নিশ্চয়ই ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, ছাত্রদল সাড়া দেয়নি, বা নির্দলীয় সাধারণ যারা, তারাও সাড়া দেওয়ার কথা না, দিবে না। শিবিরের নেতাদের আহ্বানে তো শিবিরই সাড়া দিবে। সুতরাং তাদের আহ্বানের পরে এই যে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট বিভিন্ন জায়গায় যে অগ্নিকাণ্ড এবং ভাঙচুর চলল, এর দায় তো তাদের নিতে হবে। কিন্তু মুনাফিকিটা কোন জায়গায় দেখেন, একদিকে শিবিরের নেতারা বলছেন এটা বন্ধ করতে হবে, এগুলি তছনছ করে দিতে হবে, এবং তারা দল বেঁধে গিয়ে গভীর রাতে এরকম অগ্নিকাণ্ড, রাতে আগুন লাগিয়ে দিয়ে ভাঙচুর করে সব ধ্বংস করলো। আবার জামায়াত এসে সেটার নিন্দা জানাচ্ছে, এই অগ্নিকাণ্ড ভাঙচুরের নিন্দা জানাচ্ছে। এটা হচ্ছে মুনাফিকি, যে করছে একটা কিন্তু বলছে আর একটা। এবং সাংস্কৃতিক সংগঠন, সংবাদ মাধ্যম, এমনকি রাজনীতিবিদও কিন্তু বাদ যাচ্ছেন। আপনি নিশ্চয় অবগত আছেন, লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, তার শিশু সন্তানের ঘটনায় নিহত হলো। হ্যাঁ, এরকম সারা দেশে, মানে আমি এর আগেও বলেছি, জামায়াত ইসলাম এমন একটি দল, তারা যেখানে দুর্বল, যেখানে নিপীড়িত, সেখানে তারা দুর্বল হওয়ার কারণে নিপীড়িতের ভূমিকায় অভিনয় করে, ভিকটিম সেজে সুবিধা নেওয়ার চেষ্টা করে। আর যেখানে তারা সবল এবং শক্তিশালী, যেখানে বা যখন, তখন তারা দুর্দান্তভাবে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয় এবং তাদের ফ্যাসিবাদী রূপ বের হয়ে আসে। যেটা আপনি এদের এইসব বিভিন্ন জায়গায় যে মব সৃষ্টি করা, বিভিন্ন জায়গায় যে হামলা আক্রমণ, এগুলাতেও পাবেন।
অতীতে তাদের ছাত্র রাজনীতিতে যে রক্কাটা বা সহিংসতার আন্দোলন বা রাজনীতি সেখানেও পাবেন। এমনকি সাম্প্রতিককালে জামায়াতের নেতা শাহজাহান চৌধুরী চিটাগাংয়ে পুলিশকে নিয়ে এবং নির্বাচন কেন্দ্রিক যেসব বক্তব্য দিয়েছেন যে পুলিশ তাদের কথায় উঠবে, বসবে, তাদের মামলা কথায় দিবে। গ্রেফতার করবে, তাদের কথায় মামলা দিবে, সকালবেলা তাদের নেতাদের প্রোটোকল জেনে নিতে হবে, সেই অনুসারে তাদের প্রোটোকল দিবে এবং পেছনে পেছনে করবে। এই রকম ফ্যাসিবাদী আচরণ তাদের ভেতরে আছে, যেটা যখন একটু ফেভারেবল টাইম পায় তখন প্রকাশিত হয়। এখন ধরেন প্রথম আলো, ডেইলি স্টার কেন বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমই ত্রুটির ঊর্ধ্বে নয়, ভুলের ঊর্ধ্বে নয়, এবং এক একটা সংবাদ মাধ্যমের এক এক সময় এক এক মোটিভ ছিল, সেটাও আমরা জানি। 16-17 বছর ধরে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে তারা ভূমিকা রেখেছে, অনেকে এক একজন এক একভাবে, সেটাও আমরা জানি। এখন তাই বলে এখন কি আমরা সব সংবাদ মাধ্যম পুড়িয়ে ফেলবো, সব ধ্বংস করে ফেলবো, সব ফেলে দিতে পারবো? তাদের ভুল ত্রুটি তারা যদি রিয়ালাইজ করে এবং সেটা যদি তারা না করে, নতুন গণতান্ত্রিক বাংলাদেশে গণতান্ত্রিক ভূমিকা পালন করে, এটা তো একটা বড় চেঞ্জ। ছাত্র শিবিরের অনেক ছেলে তো ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল, তাদের সঙ্গে মিলেমিশে কাজ করেছে, তাদের রাজনীতি করেছে, সব করেছে। তারা বলছে পরিস্থিতিতে পড়ে তারা ছাত্রলীগের মিছিল দিয়েছে, ছাত্রলীগের নেতা হয়েছে, পদ নিয়েছে, পরে গণঅভ্যুত্থানের পরে তারা এইদিকে আসছে, তাদের বেলায় জায়েজ হয়ে গেল। আর যারা এর মধ্যে সবাই যে লোভে পড়ে বা আদর্শিক অবস্থান থেকে ফ্যাসিবাদের পক্ষে গিয়েছে, সেটা তো নাও হতে পারে, কেউ কেউ তো পরিস্থিতিতে পড়েও গিয়েছে। সুতরাং সেই জন্য ঢালাওভাবে সবাইকে করতে হবে। আর যদি মনেও করি যে 1/11-এর সময় ভূমিকা, বিএনপির বিরুদ্ধে তারেক রহমান, খালেদা জিয়া সহ বিএনপির বিরুদ্ধে এই পত্রিকাগুলোর যে ভূমিকা, সেই বিষয় নিয়ে তো বিএনপির রাগ আছে। কই বিএনপি তো এদের ভাঙেনি কোনোদিন, বিএনপি তো এদের বিরুদ্ধে মামলা করে জেলে ঢুকানোর চেষ্টা করেনি, বিএনপির কম ক্ষতি করেছে এই প্রথম আলো, ডেইলি স্টার। কিন্তু সংবাদ মাধ্যমের উপরে এই আঘাত কারোর জন্য তো ভালো না। ভিন্ন মত হলো, ভিন্ন মতটা তো প্রকাশ করতে দিতে হবে এবং পরিবর্তিত পরিস্থিতিতে তারা তো ভূমিকাও রাখছে, সেটাও তো দেখতে হবে। বাংলাদেশে এই যে প্রথম আলো, ডেইলি স্টারের উপর যে হামলা হলো, এই দুইটা পত্রিকা তো বাংলার মধ্যে প্রথম আলো এবং ইংরেজির মধ্যে ডেইলি স্টার তো বাংলাদেশে হাইয়েস্ট সার্কুলেটেড, সবচেয়ে বেশি জনপ্রিয় এবং প্রভাবশালী পত্রিকা। ইন্টারন্যাশনালিও এদের একটা যোগাযোগ আছে, নিবিড় প্রভাব রয়েছে। তাহলে বাংলাদেশে যে আপনি এই সংবাদ মাধ্যমগুলি পুড়িয়ে দিলেন এবং তাদের উপর যে হামলা হলো, এইটা ওই দিন এবং পরের দিন যে সারা পৃথিবীর সব দেশে নিউজ হলো, তাতে কি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে না ভালো হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ভাবমূর্তি বেড়েছে না কমেছে, যে এরকম দুইটা সংবাদ মাধ্যম তারা রক্ষা করতে পারে নাই মবের হাত থেকে? এক্ষেত্রে কোনো গোয়েন্দা ব্যর্থতা দেখেন কিনা? ডেফিনেটলি গোয়েন্দা ব্যর্থতা আছে। কারণ হচ্ছে হাদির মৃত্যুর বিষয়টি যখন ডিক্লেয়ার করা হয়েছে, তার অনেক আগে থেকেই সরকারের নলেজে ছিল যে হাদি মারা গেছে বা অপারেশন করলে তাকে বাঁচানোর কোনো সুযোগই নেই, সেটা জেনেই তাকে অপারেশনের টেবিলে নেওয়া হয়েছে। সুতরাং হাদি যেহেতু অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, হাদি হত্যাকাণ্ড, বাংলাদেশের সবাই তাকে ধারণ করে। আমি একটা কনফারেন্সে এবং একটা মেডিকেল কলেজের অফিসিয়াল কাজে চিটাগাংয়ে ছিলাম হাদির জানাজার দিন। আমার 18 বছর বয়সী ছেলে, সে একা হাদির জানাজায় গেছে, সেখান থেকে তাকে কবরস্থ করার জন্য শাহবাগে সেখানে এসছে। কই তাকে তো 18 বছর বয়সী ছেলেরকে তো আমি থামিয়ে রাখিনি বা সে নিজ উদ্যোগে চলে গেছে। এইরকম দলমত নির্বিশেষে হাদির দল তো আমার ছেলে করে না, হাদির দল তো আমি করি না, কিন্তু আমাদের আদর্শিক অবস্থান তো কাছাকাছি। আমরা তো গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি, আমরা তো বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কাজ করছি সবাই, আমরা তো ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা নেওয়া সবাই। সুতরাং দলমত নির্বিশেষে হাদির জন্য সবাই দোয়া করেছে, হাদির জন্য সহানুভূতিশীল, হাদির এই ঘটনায় ব্যথিত এবং হাদির এই তার বিপ্লবকে ধারণ করছে। সেইখানে হাদির হত্যাকাণ্ডে যে এরকম বড় একটা কিছু ঘটতে পারে, সেইটা তো সরকারের গোয়েন্দা রিপোর্ট থাকার কথা ছিল, আছে তো। তাহলে আগেভাগে কেন প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি? এরপরে আবার ছাত্র শিবিরের নেতারা সহ ইউটিউবার সহ অনেকে ফেসবুকে
স্পষ্ট বলেছে ওইখানে যাও, ওইটা গুড়িয়ে দাও। তাহলে সেখানে কেন আগে থেকে সেনা মোতায়েন হয়নি? কেন সেটাকে রক্ষার চেষ্টা হয়নি? আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পরে তারপর সেনাবাহিনী পাঠানো হলো। তাহলে এটা সরকারের ব্যর্থতা নাকি কোনো অংশের উদ্দেশ্যমূলক অবস্থান, সেটা তো আমরা সন্দেহ করতে পারি। ইতিমধ্যে কিন্তু বিএনপির তরফ থেকে এই সন্দেহটা প্রকাশ করা হচ্ছে যে হাদি হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে। থাকতে পারে, অস্বাভাবিক নয়। হাদি যেখানে এমপি প্রার্থী হিসেবে যেখানে তিনি দাঁড়িয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন, সেইখানে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা আব্বাস। সেখানে জামায়াত শিবির প্রার্থী হওয়ার আলোচনায় ছিল ডাকসু ভিপি সাদিক কায়েম। সেই জায়গাটায় হাদিকে টার্গেট করা হলো, হাদিকে হত্যা করা হলো। হাদি তো সেখানে মির্জা আব্বাসের কম্পিটিটর হওয়ার মতো পজিশনে হাদি নিজেও কখনো মনে করতেন না, কেউ মনে করে না। সেখানে মির্জা আব্বাস কেন, কোন কারণে হাদিকে হত্যার জন্য ইনভলভ হবে বা বিএনপি ইনভলভ হবে? নিজের পায়ে নিজের এই কুড়ালকেও মারে। তারপরে হাদির বাক্সে যেই ভোটটা পড়তো, সেই ভোটটা আপনি নিশ্চিতভাবে জেনে রাখেন সেটা মির্জা আব্বাস বা বিএনপির ভোট নয়, সেটা হতে পারতো সাদিক কায়েমের ভোট। সে তরুণ নেতা হিসেবে, সে ডাকসু ভিপি হিসেবে, সে শিবিরের সমর্থনকারী, এই যে যারা বা ইসলাম ধর্মের অনুভূতিশীল অনেকে তরুণ নেতৃত্ব হিসেবে হয়তো সাদিক কায়েমরে ভোট দিত, যারা তারাই হাদিক ইনকিলাব মঞ্চের নামে ভোট দিত। সুতরাং হাদির ভোটের সঙ্গে তো মির্জা আব্বাস বা ধানের শীষের ভোটের কোনো ক্ল্যাশ নাই। তারপর হাদির এই গুলি খাওয়ার পরে, কিন্তু আমরা এই ঘটনার পরপরই তো দেখলাম যে মির্জা আব্বাসকে কাঠগড়ায় দাঁড় করানো হলো এবং ঢাকা মেডিকেলে তিনি দেখতে গিয়েও কিন্তু হেনস্থার শিকার হলেন। সংক্ষেপে বলে দিই, 15 মিনিটের মধ্যে ডাকসুর ভিপি স্ট্যাটাস দিল মির্জা আব্বাসকে ইঙ্গিত করে, অথবা তার লোকদের চাঁদাবাজ আখ্যায়িত করে, আগে যেরকম দিত সেরকম। কিছু সময়ের মধ্যে জামায়াতের আমির স্ট্যাটাস দিলেন, সেটাও বিএনপি এবং মির্জা আব্বাসকে ইঙ্গিত করে। মির্জা আব্বাস তার ফলোয়ারদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজে গেলেন হাদির ওইখানে তার খোঁজ নেওয়ার জন্য। সেইখানে তাকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, যে স্লোগান দেওয়া হয়েছে তার নামে, এবং যে উত্তেজনা, যেরকমভাবে আক্রমণাত্মক ভূমিকা পালন করেছে, আমি তো বলবো মির্জা আব্বাস এবং তার সঙ্গী যারা কর্মী ছিলেন তারা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে, অসীম ধৈর্য নিয়ে ম্যাচিউরড পলিটিশিয়ানের মতো ভূমিকা পালন করেছেন, তারা উচ্চবাচ্য করেননি। তাহলে ওইখানে যারা উদ্দেশ্যমূলকভাবে মির্জা আব্বাস এবং তার কর্মীদের খেপাতে চেয়েছিল, তাদের উদ্দেশ্য সফল হয়ে যেত। তাহলে হাদি হত্যাকাণ্ড যদি ষড়যন্ত্রের অংশ না হয়, তাহলে এই গোষ্ঠী কেন এই দ্রুততার সঙ্গে 15 মিনিটের মধ্যে ফেসবুক স্ট্যাটাস দেয়, কেন বিবৃতি দেয়, কেন মির্জা আব্বাস হসপিটালে গেলে তার বিরুদ্ধে এরকম লেলিয়ে দেওয়া হয় বাজে স্লোগান দেওয়ার জন্য, গালিগালাজ করবার জন্য? তারপরে সেই হাদের মৃত্যুকে কেন্দ্র করে আবার সেই একই শক্তি প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী সহ বিভিন্ন স্থাপনা, দূতাবাস সব জায়গায় টার্গেট করে। তাদের উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল তাদের যে আদর্শিক অবস্থানের বাইরে যাদেরকে মনে করে তাদেরকে ধ্বংস করা, তাদেরকে দুর্বল করা। এবং আরও একটা রাগ থাকতে পারে যে বিভিন্ন প্রথম আলোর যে একটা জরিপ হয়েছিল, সেই জরিপে জামায়াতের অবস্থানটা খুব ভালো আসেনি, বিএনপির অবস্থানটা উপরে, সেইটাও তাদের রাগের কারণ হতে পারে। এবং তারা মনে করতে পারে যে এই নির্বাচনের আগে প্রথম আলো, ডেইলি স্টার যদি থাকে তাহলে তারা সেখান থেকে জামাত সুবিধাপ্রাপ্ত না হতে পারে, তাদের নিউজের জন্য বাংলাদেশে মধ্যপন্থার যে রাজনীতি সেটা ফেভার পেতে পারে। সেই আশঙ্কা থেকেও তারা মনে করতে পারে এই নির্বাচনের আগে এই সংবাদ মাধ্যমগুলো ধ্বংস করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। এর বাইরে তো অন্য কিছু আমি দেখি না। তারা কি এই সংবাদ মাধ্যমগুলোকে হুমকি হিসেবে দেখছে? ডেফিনেটলি হুমকি হিসেবে দেখছে। প্রথম আলো, আমি আবারও বলছি, প্রথম আলো, ডেইলি স্টারের অনেক ভুল, অনেক উদ্দেশ্যমূলক নিউজ আমরা পছন্দ করিনি, সেগুলোর নিন্দা করেছি। কিন্তু তাই বলে প্রথম আলোকে ধ্বংস করতে হবে, এইটা তো কোনো আচরণ হতে পারে না। সংবাদ মাধ্যম কিংবা গণমাধ্যমের কাজই তো হচ্ছে সত্য তুলে ধরা, এবং সেটাই যে সবসময় আমার পক্ষে যাবে বা আরেকজনের বিপক্ষে যেতেই পারে, সেটাই স্বাভাবিক। না না, এইখানে একটু দ্বিমত করি। 16 বছর ফ্যাসিবাদের কালে বাংলাদেশের
সংবাদ মাধ্যম সত্য তুলে ধরার ভূমিকাটা যদি পালন করতো তাহলে ফ্যাসিবাদ এত দীর্ঘায়িত হতে ডক্টর পারত সায়ন্ত, না। আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, 16 বছরের ফ্যাসিবাদের শাসন আমলে গণমাধ্যমের স্বাধীনতা আদতে কতটুকু ছিল? গণমাধ্যমের স্বাধীনতা তারা নিজেরা গিয়ে দস্তখত দিকে দিয়ে বিকিয়ে কজন এসেছে। দিয়েছে? বেশিরভাগ। সবাই কি দিয়েছে? বেশিরভাগ যখন বিকিয়ে দেয় তখন সংখ্যালঘু যারা বিকিয়ে দিতে চায় না তাদের কণ্ঠটাও খুব জোরালো হয় না। স্রোতের বিপরীতে যারা টিকে থাকতে চেয়েছে তারা টিকে থাকতে পেরেছে কি? নিউজের নুরুল কবিরের মতো সাহসী এবং নির্লোভ সম্পাদক আপনি কজন পাবেন? খুব সংখ্যায় কম। কিন্তু তারা সেই ছিলেন। আমরা যদি তার অবদানের প্রতিদানটা আমরা কিভাবে দিয়েছি, তাকে লাঞ্ছিত করে? হ্যাঁ, সেটা কারণ সে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানে শক্ত অবস্থান নিয়েছে, কিন্তু আবার প্রতিক্রিয়াশীল, ধর্মীয় রাজনীতি করে, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি, তাদের সঙ্গে তো সে কখনো কম্প্রোমাইজ করে না বা তাদের ছাড় দেয় না। সুতরাং তাদের শত্রু সে আগেও ছিল, এখনো আছে, সেখানে আমার ভবিষ্যতেও প্রশ্ন, আমি ঠিক এই জায়গাটিতে আপনাকে প্রশ্ন রেখেছি যে গণমাধ্যমের যে কোনো সংবাদই তো সবার পক্ষে যাবে না, কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। বিপক্ষে গেলেই কি শত্রু? না, বিপক্ষে গেলেই শত্রু না। আবার সরলীকরণ করছেন। সব নিউজ বা সব মতামতই সবার পক্ষে যাবে না, কোনোটা কারো না কারো বিপক্ষে যাবে। উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের কথা এখানে বলছি না, আমি সার্বিকভাবে বিপক্ষে বলছি। যাবে। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে যখন রিপোর্ট করা হয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে যখন জরিপ করানো হয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে যখন মতামত তৈরির জন্য পোস্ট এডিটোরিয়াল এবং এডিটোরিয়াল আসে, এবং হেডলাইন যখন এক ছাত্রলীগের সন্ত্রাসী হয় তখন ছাত্রলীগ উল্লেখ না করে সন্ত্রাসীদের আক্রমণ লেখা হয়, আর ভিন্ন পক্ষের হলে ছাত্রদল বা শিবির হলে যখন শিবিরের সন্ত্রাসী বা ছাত্রদলের সন্ত্রাসী লেখা হয়। এই হেডলাইন তো আমরা 16 বছর ধরে দেখেছি। এটা তো জোর করে তাদের দিয়ে করিয়েছে বলে মনে হয় না। এটা তো তারা একটা অবস্থান নিয়েছিল এবং উদ্দেশ্যমূলকভাবে বিএনপি বা জামাত ইসলাম বা সরকারের বিপক্ষ শক্তিকে কতটা সাপ্রেস করা যায় এই কারবার তো বাংলাদেশের বেশিরভাগ সংবাদ মাধ্যম 16 বছর করেছে। সবই যে হাসিনা বাধ্য করে করেছে এমন তো নয়। তার প্রেস কনফারেন্সে যেসব সম্পাদক সাংবাদিকরা যেতেন, রাজনৈতিক দলগুলোর উপরও বর্তায় যে তারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারেনি বা গণমাধ্যমকে সেই স্বাধীনতা দিতে পারেনি যে গণমাধ্যম তার আপন গতিতে চলবে। রাজনৈতিক দলগুলোর উপর না বলে আপনি কেন বলতে পারছেন না যে এই 16 বছর ফ্যাসিবাদ কবজা করেছিল তার উপরে বর্তায়? আমি সেটাই আপনাকে প্রথমে বলেছি যে 16 বছর গণমাধ্যমের স্বাধীনতা কোথায় ছিল? এখানে তিনটা ফ্যাক্টর কাজ করেছে। একটা হচ্ছে গিয়ে ফ্যাসিবাদ তাদেরকে বাধ্য করেছে তাদের পক্ষে যেতে, পরিস্থিতি তৈরি করেছে, বিজ্ঞাপন বন্ধ করে দিয়ে, মামলা দিয়ে, নানান রকমের প্রেশার ক্রিয়েট করে যে ওদের খেপানো যাবে না, এই ভয়টা ঢুকিয়ে দিয়েছে। আরেকটা আছে সংবাদ মাধ্যমের কোনো মালিক, সম্পাদক বা শীর্ষ পদে থাকা সাংবাদিকরা কারি টাকার মালিক হয়েছে, ব্যবসার ভাগ নিয়েছে, তাদের অনেকে বিশাল টাকার মালিক হয়েছে। আপনি তাকালেই দেখতে পাবেন সেই সুবিধাভোগী ছিল না, কেউ এমপি হতে চেয়েছে, মন্ত্রী হতে চেয়েছে, গণমাধ্যমে কাজ করতে চেয়েছে, গণমাধ্যমের বিকাশ চেয়েছে, তাদের টিকে থাকাটা কতটা, আমি যদি বলি যে কষ্টদায়ক ছিল, আমি সেই প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম। বিরতির পর ফিরছি। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সায়ন্ত, তারেক রহমান যখন বাংলাদেশে আসবেন ঘোষণা দিলেন, এরপরেই একটা হত্যাকাণ্ড হলো, তারপর পরপর কয়েকটা ধারাবাহিক ঘটনা ঘটলো। এটার মানে এটা একটা সাজানো ছক, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কোন পক্ষ কি তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনকে ঠেকাতে চাইছে বা বাধাগ্রস্ত করতে চাইছে? এটা সবই স্পেকুলেশন। যেহেতু এরকম ঘটনা ঘটছে, এটা তো ভাবাটা একেবারে অমূলক হবে এমন নয়। ধরেন বাংলাদেশে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক শক্তি বলতে এককভাবে বিএনপি ছিল আনপ্যারালাল উচ্চতায়। জামায়াত ইসলাম নানানভাবে তাদের স্টুডেন্টদের দিয়ে ওয়েলফেয়ার পলিটিক্স করিয়ে, নানান কারসাজি করে 4টা ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হলো। তারপরে বিভিন্ন জায়গায় তারা তাদের লোকজন দিয়ে প্রচুর টাকা খরচ করে বাড়ি বাড়ি গিয়ে নানান রকমের উপঢৌকন দিয়ে, প্রলোভন দেখিয়ে, জান্নাতের টিকিট বিক্রি করে তারা ভোট চাওয়া শুরু করলো। সব মিলিয়ে টিলিয়ে বাই দিস টাইম বিএনপির কিছু তৃণমূল বা বিভিন্ন এলাকার নেতাকর্মীর নামে কিছু বদনামও হয়েছে, তারা
কিছু অগ্রহণযোগ্য কাজ করেছে, সব মিলিয়ে জামায়াত একটু এগিয়েছে। এগিয়ে এমন হয়েছে মাথা খারাপ হয়ে গেছে। তারা মনে করছে যে তারা ক্ষমতায় চলে আসবে। যদিও জামাতের পার্সেন্টেজ অফ ভোট কিছু বাড়লেও আসন প্রাপ্তি খুব বেশি যে বাড়বে এমন ভাবার কোনো কারণ নাই। কারণ অতীতে জামাতের বিভিন্ন এলাকায় তাদের যে ভোট ব্যাংক, এই ব্যাংকটা তলানিতে বেশিরভাগ জায়গায়, হাতে গোনা 10-15টা আসন ছাড়া বেশিরভাগ জায়গায় তারা থার্ড ফোর্থ এরকম হওয়া কিংবা আরও অনেক নিচে, একদম তলানিতে তাদের ভোট ব্যাংক। সুতরাং শুধু ফ্লোটিং ভোট দিয়ে খুব এত উপরে এসে এমপি হয়ে যাবে এটা খুব সহজ নয়। সেই ক্ষেত্রে তারপরও যাই হোক তাদের এই কনফিডেন্স লেভেল যেটুকু বিল্ড আপ হয়েছে, তারা এটা জানে যে তারেক রহমান দেশে যদি আসে তাহলে বিএনপির পক্ষে এবং তারেক রহমানের মুভমেন্টের রাজনৈতিক প্রচারণায় নামার ফলে যে জোয়ারটা তৈরি হবে সেইখানে আবার জামাত ম্লান হয়ে যাবে। সুতরাং তারেক রহমান আসা মানি বিএনপি অনেকখানি উপরে উঠে যাওয়া, ফ্লো তৈরি হওয়া, আর উপরে উঠে ফ্লো তৈরি হইলে জামাত অনেকখানি তলানিতে পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হইতে পারে। সুতরাং তারেক রহমান আসলে তো জামাত সেটা আতঙ্কবোধ করতেই পারে, যেহেতু নির্বাচন কেন্দ্রিক পলিটিক্সে। এমনিতে ফ্যাসিবাদ বিরোধী ভূমিকায় উভয় পক্ষই ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, উভয় পক্ষই নিপীড়িত, উভয় পক্ষ দীর্ঘদিন একই জোটে ছিল, উভয় পক্ষেই বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে, একটা ধর্মভিত্তিক রাজনীতি করে আর একটা মধ্যপন্থার। কিন্তু অনেক ক্ষেত্রে আবার তাদের মিলও আছে, সখ্য আছে। কিন্তু ভোটের রাজনীতিতে গিয়ে কেউ কাউকে তো এক বিন্দু ছাড় দিবে না। সেই পজিশনে জামায়াত তারেক রহমানকে অবশ্যই মনে করতে পারে যে তারেক রহমান দেশে আসলে পরিস্থিতি পাল্টে যাবে, তারা যেই সুখ স্বপ্নটা দেখছে এটা দুঃস্বপ্নে পরিণত হবে। সুতরাং তাদের এরকম একটা থাকা অস্বাভাবিক নয়। আমি জানি না তারা আদৌ এরকম করেছে কিনা। সুতরাং বিএনপির পক্ষ থেকে এই সন্দেহ করা অমূলক নয়। কারণ এই যে মির্জা আব্বাসকে নিয়ে যে আলোচনাটা আমরা করলাম, যে হাদিগুলি বিদ্ধ হওয়ার পরে মির্জা আব্বাসকে নিয়ে ডাকসু ভিপি এবং জামায়াতের আমির কি স্ট্যাটাস দিল, কি করলো, তাদের কর্মীরা ঢাকা মেডিকেলের সামনে মির্জা আব্বাসের বিষয়ে কি করলো, এই যে হাদির মৃত্যু ঘোষণার পরে এই যে ভাঙচুর, বিভিন্ন রকম আগুন দেওয়া, যেসব অ্যানার্কি তৈরি করলো, এই সব কিছুতে মিলিয়ে তো এটা বোঝা যায় যে জামায়াত ইসলাম বাংলাদেশে একটা অ্যানার্কি তৈরি করছে। অ্যানার্কি তৈরি করবার তাহলে এর পেছনে আর কারণ কি? তাদের তো কারণ নাই। এই অ্যানার্কি তৈরি করে তো তাদের ভোটের বাজারে খুব লাভবান হওয়ার ওরকম সুযোগ দেখি না। মানুষ তো তাদের ফেসটা তো ওপেন হয়ে গেল। তারা যে ডুয়েল ফেস নিয়ে চলে, একবার ছাত্রলীগের মধ্যে আত্মগোপন করে, একবার নিজেরা নিপীড়িতের ভূমিকায় অভিনয় করে, কিন্তু তারা যে আসলে ৭১-এর ভূমিকা নিয়ে এই যদি কিন্তু দিয়ে কখনো ক্ষমা চায়, আবার বলে গোলাম আজম এবং নিজামী তাদের সূর্য সন্তান। তো সব মিলিয়ে টিলিয়ে তার মানে বর্তমান বাস্তবতায় যে অ্যানার্কি আমরা দেখছি সেটি পূর্ব পরিকল্পিত, এমনটি আপনি বলতে চাইছেন? হতে পারে। এবং এর সঙ্গে এই বাস্তবতায় কিন্তু আমরা দেখছি যে বিপ্লবী সরকার গঠনের এক ধরনের আওয়াজ তোলা হয়েছে। আমি সে আলোচনায় ফিরতে চাই। ডাক্তার সায়ন্ত, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার সায়ন্ত, একদিকে আপনি বলছিলেন যে একের পর এক ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটছে, সেই সঙ্গে আবার বিপ্লবী সরকার গঠনের এক ধরনের আওয়াজও কিন্তু শোনা যাচ্ছে। সবকিছু মিলিয়ে কিভাবে বিশ্লেষণ করবেন? এগুলি ফাও আওয়াজ, মানে দেশে একটা অস্থিরতা তৈরি করবার জন্য। এবং এই আওয়াজ কতটা এই যে ভাঙচুর করা, মবক্রেসি করা এই গোষ্ঠী তুলছে, কতটা ভার্চুয়াল মিডিয়ায় কার্ড তৈরি করে ছেড়ে পতিত আওয়ামী লীগের দোসররা তুলছে, সেটা বোঝাও মুশকিল। এবং আগের আলোচনায় শেষ করতে পারিনি, এটাও ঠিক যে এই যে যারা ভাঙচুর, আগুন লাগানো এই সব কাজগুলি করছে, এর মধ্যে এটাও বিচিত্র নয় যে পতিত আওয়ামী লীগের যেসব লোকজন আছে, এই সুযোগে যখন উগ্র গোষ্ঠী যারা এই ভাঙচুর বা এই জ্বালাও পোড়াওয়ার দিকে গেল, এইখানে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের তারাও ঢুকে পড়ে এটাকে মবটাকে আরও এগিয়ে নিয়েছে কিনা সেই সন্দেহ কেউ কেউ করছেন। কারণ বাংলাদেশে এরকম নজির কিন্তু আছে যে ওই যে কোনো একটা পক্ষ যদি এরকম একটা ঘোলাটে অবস্থা তৈরি হয়, তাহলে তার মধ্যে ঢুকে
স্বার্থ হাসিল করার এই এবং নিশ্চয়ই আপনি প্রবণতা অবগত বাংলাদেশে আছেন, আমি একটু আছে। যুক্ত করি যে ময়মনসিংহ জেলার ভালুকায় হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। এবং এ ঘটনায় র্যাব জানালো যে ধর্ম অবমাননার কোনো প্রত্যক্ষ প্রমাণই পাওয়া যায়নি। এই যে অ্যানার্কি তৈরি করা, মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা যে বাংলাদেশ আগেই ভালো ছিল, শেখ হাসিনার সময়ই ভালো ছিল। একটা গোষ্ঠী করছে ওই উদ্দেশ্যে এই বয়ান তৈরি করবার জন্য, আর আরেকটা গোষ্ঠী করছে তারা ধর্মীয় চিন্তা থেকে রাজনীতি করে এবং এর বাইরে তারা ভাবতে পারে না। ধর্মভিত্তিক রাজনীতির তারা একটা টানেল ভিউ, এই টানেলের বাইরে তারা যেতে পারে না। কিন্তু ধর্ম কিন্তু একটা প্রশস্ত ব্যাপার, সেখানে কিন্তু এই যে প্রতিপক্ষ হলে জ্বালাও পোড়াও খুনোখুনি করো এইসবের ব্যাপার নাই, সেই ধর্মীয় উদারতাটা তাদের মধ্যে নাই। এবং জামায়াত আসলে যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে তারা পারবে না সেটা তারাও জানে, অন্তত পক্ষে প্রধান বিরোধী দল হতে চায়, ভবিষ্যতে যাতে ক্ষমতায় যেতে পারে সেই সিঁড়ি তৈরি করতে চায়। সে কারণে তাদেরকে ওই দাঁড়িপাল্লা তুলে দিতে হয় ভারতের চর হিসেবে অভিযুক্ত এক লোকের হাতে। তাকে বলতে হচ্ছে হরিবোল বলে দাঁড়িপাল্লা টাইনে তোল। তো হরিবোল বলে দাঁড়িপাল্লা টাইনে তোলার দায়িত্ব দিতে হচ্ছে। আবার মেজর আক্তারের মতো এরকম উগ্র মেজাজি, এরকম বারবার বিএনপি 5 বার বহিষ্কার করেছে, আবার 5 বার নিয়েছে, যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদেরকে রাজাকার বলেছে, যে ওসমান হাদি বা এই যে রাশেদ এদেরকে পর্যন্ত নানান রকমের কটাক্ষ করেছে, রাশেদকে গণ অধিকারের রাশেদকে রাজাকার বলে গালি দিয়েছে, শেখ হাসিনাকে যারা দশভুজা দেবী বলে তিনি আখ্যায়িত করেছেন, ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে বাজেউক্ত করেছেন, এরকম একজন বাজে মেন্টালিটির লোককে জামাতে নিতে হচ্ছে। ফলে একদিকে জামায়াত ক্ষমতায় যাওয়ার জন্য নীতি নৈতিকতা আদর্শের যে কথা তারা মুখে বলে তার ধারে কাছেও থাকছে না। তারা এরকম পরিস্থিতি তৈরি করছে অন্যকে ভয় তৈরি করবার জন্য, তার সুযোগে আবার পতিত আওয়ামী লীগ ঢুকে পড়ে তারা তাদের স্বার্থ হাসিল করছে। ক্ষমতায় যাওয়ার জন্য সুযোগ গ্রহণ করা বেশিরভাগ রাজনৈতিক দলের মাঝেই তো এই প্রবণতা রয়েছে, তাই নয় কি ডাক্তার সায়ন্ত? অনেকেরই আছে, তবে এইটা যত বেশি যারা বাজে অনৈতিকভাবে এই কাজটা করে তারা জনধিকৃত তত বেশি। কারণ বিএনপি এখন যে জামায়াতকে মুনাফেক বলছে, এই বিএনপির সাথেই কিন্তু জামায়াত দীর্ঘদিনের মিত্রতার সম্পর্ক রেখে চলেছে, তাদের সাথে সরকার গঠন করেছে, আন্দোলন করেছে এবং মন্ত্রিত্ব পর্যন্ত পেয়েছে। হ্যাঁ, তখন জামাত মুনাফিকি বিএনপির সঙ্গে করে নাই, তারা জোট করেছে, রাজনৈতিক জোট হয়েছে, নির্বাচনী জোট হয়েছে, দুইটা দলের আদর্শ সম্পূর্ণ আলাদা, তারপরও করেছে। বাংলাদেশে তো এই রাজনৈতিক জোট তো নতুন নয়, জামায়াত ইসলামের সঙ্গে আওয়ামী লীগও তো জোট করেছে। আদর্শের ভিন্নতা থাকলেও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে কি তখন ব্যবহার করা হয়েছে? না না, সেটা না। হ্যাঁ, বাংলাদেশে কেন পৃথিবীর সব জায়গায় যারা রাজনীতি করে তাদের টার্গেট থাকে ক্ষমতায় যাওয়া, কারণ ক্ষমতায় যেতে না পারলে তার যে আদর্শ, তার যে রাষ্ট্র নির্মাণের জন্য তার যে আকাঙ্ক্ষা, এটা তো বাস্তবায়ন করতে পারবে না, যেতে চায়। সেটাকে যারা নিজস্ব ক্ষমতায় যারা যেতে চায় তারা ওইভাবে যায়। যারা মনে করে যে জোট হলে ভালো হবে তখন জোট করে। সেই জোট করার ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি উভয় দলই ৭১-এর স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলাম তাদের সঙ্গেও তারা জোট করেছে, তাদের এক আওয়ামী লীগও জোট করে আন্দোলন করেছে, টেকনিক্যাল অ্যালায়েন্স করেছে, আবার বিএনপি নির্বাচন করেছে, আবার পতিত স্বৈরাচার জাতীয় পার্টি যাদেরকে আওয়ামী লীগ বিএনপি উভয় দল মিলে পতন ঘটালো। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে ছোট্ট একটা প্রশ্ন রাখতে চাই, ছোট্ট করে উত্তরটা শুনবো, যে আমরা যে নির্বাচনী ব্যবস্থা আমরা দেখছি কিংবা আমরা নির্বাচনী মহাযজ্ঞের দিকে যে দেশ এগুচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি তুলে ধরি, আইন শৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি কিন্তু এখনো হয়নি। কিন্তু নির্বাচনের জন্য যে মাত্রার আমাদের স্বস্তি দরকার বা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি দরকার, সেটির জন্য আইন শৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত? আমার মনে হয় এইটা বিশেষ কারণে গত কয়েকদিন ধরে ধরেন হাদির হত্যাকাণ্ডটা এটা স্পর্শকাতর ছিল এবং পুরা মিডিয়া গোটা জাতির কনসেন্ট্রেটেড ছিল এইটা নিয়ে।
এরপরে 25 তারিখে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান আসছেন, 18 বছর পর দেশে আসছেন। এরকম একজন ইনফ্লুয়েন্সিয়াল নেতা যার উপর ডিপেন্ড করছে ভবিষ্যৎ বাংলাদেশের গতিপ্রতি, তাকে নিয়েও অনেক আলোচনা হবে। মিডিয়া বলেন, মানুষের আলোচনা বলেন, এইটা একটা থাকবে। এরপরে যখন নির্বাচনী কর্মসূচি পুরোদমে শুরু হবে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন যাওয়ার পরে যখন প্রার্থিতা কনফার্ম হবে সবার এবং নির্বাচনী প্রচারণের দলগুলো চলে যাবে, তখন পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে। তখন শুধু এই পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টাই থাকবে না, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে, নির্বাচনের স্বার্থে নিজেরাই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। দর্শক, এখানেই শেষ করছি দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।